হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, লাইনটা চলে গেছে। এই যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি নাকি অন্যকে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলেছে, তখন সে ডাইরেক্ট অস্বীকার করবে যে না না না, আমি তো কিছু বলিনি, আমি তো কখনোই কিছু আপনার বিরুদ্ধে বলিনি, সব মিথ্যা কথা বলছে। অথচ সে বলেছে। এরা প্রথমে অন্যের সমালোচনা করবে, অন্যের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কার উপরে প্রভাব বিস্তার করতে চায়, কার উপরে ক্ষমতা প্রয়োগ করতে চায়, কার উপরে ক্ষমতা প্রয়োগ করা উচিত, এই ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার না থাকার কারণে এরা এটা প্রয়োগ করতে গিয়ে বিপদে পড়ে। তারপরে সমস্যাটা বিরাট আকারে দাঁড়ায়। এই জন্য ব্যারেট্টা অ্যালবামে রুগীরা সবসময় এই ডার্টি নেচার নিয়ে সেরা অবস্থান করে। এবং এদের মধ্যে দেখবেন এক শ্রেণী ব্যারেট্টা অ্যালবাম আপনাকে চেম্বারে, আপনার চেম্বারে কিন্তু অনেক সময় বলবে যে ডাক্তার সাহেব, হ্যাঁ আপনি একটা করেন, অমুক জিনিসটা খান, আপনার তাহলে আপনার স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। তখন আপনি যখন বলবেন আর কি বলছেন, আপনি বলছেন না না না, আমি ওইভাবে বলি নাই, আসলে আপনার ডন্ট মাইন্ড, আমি ওইভাবে বলি নাই, আপনি এটাকে অন্যভাবে নেবেন না, আদারওয়াইজ অন্যভাবে নেবেন না, আমি জাস্ট আপনার জন্য, আপনার ভালোর জন্য বলছি, জাস্ট আমি বলে ফেলছি না, জাস্ট এভাবে বলা উচিত হয়নি। অনেক সময় ডাক্তারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবে এই ব্যারেট্টা অ্যালবাম তাদের বুদ্ধিমত্তা দেখানোর জন্য, কিন্তু ডাক্তার যখন এটাকে গ্রহণ করবে না, এর বিরুদ্ধে যাবে, তখন সে আবার নিজেকে ক্ষমা চাইবে যে আমার এটা ভুল হয়ে গেছে। তাহলে ব্যারেট্টা অ্যালবামের এই একটা জায়গায় আমরা দেখলাম এরা এই শ্রেণীর মানুষগুলো যখন শ্বাসকষ্টে, কাশি, বিভিন্ন রোগ নিয়ে আসে আমাদের কাছে, তখন এই ধরনের আচরণ আপনার চেম্বারে যখনই কোনো ডার্টি আচরণ বা ডার্টি নেচারের কোনো রুগী আপনি দেখবেন যে তারা আপনার সামনে হয়তো এভাবে নাক ঝাড়তেছে, নাক ঝাড়ে হয়তো দেখা গেলো যে জামা দিয়ে মুছতেছে, তারপরে থুতু ফেলতেছে, পান খাচ্ছে, পান ফেলতেছে মুখের মধ্যে নিয়ে, এবার কিছু আচরণ যেটা প্রত্যেক মানুষ বুঝে এটা করা ঠিক না, তারপরে সে আপনার সামনে করতেছে, তখন বুঝতে হবে যে এই ডার্টি রুব্রিকের আওতায় আসতে পারে। তো এর মধ্যে অন্যগুলো যার নেচারের সাথে কম্বাইন করে এই মেডিসিনটাকে নির্বাচন করতে হবে। তো আমরা ব্যারেট্টা অ্যালবাম নিয়ে আলোচনা করলাম। এরপরে ক্যাপসিকাম। এরা ক্যাপসিকামের সবচেয়ে বড় সমস্যা, ক্যাপসিকামের নেচার খুব একটা ভালো না, রাগী মানুষ, অল্পতে বিরক্ত হয়, অবস্ট্রিনী নেচার, এরা খুব জেদি হয়, অল্পতেই তারা বিরক্ত হয়ে যায়, এবং তাদেরও তাদের আপনজনের সাথে খুব একটা অ্যাডজাস্টমেন্ট, এবং এদের অ্যাডজাস্টমেন্টটা, এরাও ডার্টি, এদের অ্যাডজাস্টমেন্টটা অন্যদের সাথে এই জন্যই কম হয়, এরা বাইরের লোকদের সাথে কিভাবে আচরণ করবে এটা জানে না, বুঝে না। এরা না বুঝেই অনেক সময় দেখা যাবে যে ওখানে গিয়ে এরা অসুস্থ হয়ে যায়। ব্যারেট্টা অ্যালবাম কিন্তু এই ধরনের ডার্টি নেচারের কারণে অসুস্থ হয় না। ডার্টি নেচার যখন যাদের সাথে করে, তারা যখন এটা গ্রহণ করে না, সব জায়গায় যখন সে তার পাওয়ারকে ইউজ করতে পারে না, তখন ব্যারেট্টা অ্যালবাম সিক হয়, মরবাইড কন্ডিশনে যায়। আর ক্যাপসিকাম তার কমফোর্টেবল লেভেল, তার যেই জেন্টেল লেভেল, তার হোমের বাইরে গেলেই সে অসুস্থ হয়। এটাকে বলা হয় এলিমেন্ট ফ্রম হোম সিকনেস। এবং হোম সিকনেসের কারণে তার স্লিপলেসনেস চলে আসে, হোম সিকনেসের কারণে তার শারীরিক অসুবিধার সৃষ্টি হয় বিভিন্ন ধরনের। এদের কমফোর্টেবল লেভেলে থাকতে এরা খুব কমফোর্ট ফিল করে। যেমন এদের নির্দিষ্ট কিছু লোকের মাঝে গতানুগতিক দ্বারা যাদের সাথে সে থেকে এসেছে, এরা হয়তো দেখা গেলো যে কোনো কারণে তাদের ওই পরিবেশটা যদি চেঞ্জ আসে, তখন তারা অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। আর এদের মধ্যে খুব জেদি মানুষ হয়। এদের মধ্যে যেমন ব্যারেট্টা অ্যালবাম তার পজিশনটাকে ঠিক রাখার জন্য সোশ্যাল পজিশনের ব্যাপারে খুব সচেতন ব্যারেট্টা অ্যালবাম, কিন্তু আবার ডার্টি নেচারও আছে। কিন্তু ডার্টি নেচারটা যখন অন্যদের কাছে প্রকাশ হয়ে যায়, সে দ্রুত এটাকে চেঞ্জ করে ফেলে। কিন্তু তার সম্বন্ধে অন্যদের খারাপ ধারণা হলেও সে নিজেকে, কিছু লোক আছে না সমাজে নিজেকে খুব দামি লোক দেখায় এবং খুব দামি ভাব দেখায়, কিন্তু ভিতরে এদের খুব ক্যারেক্টার সব দিক দিয়ে এরা খারাপ। এটা হলো ব্যারেট্টা অ্যালবাম। সবাই জানে যে ভালো না, কিন্তু তার মুখের সামনে কিছু বলতে পারে না, জানে যে সামাজিক অবস্থান এর ভালো। সামাজিক অবস্থানটা ভালো রাখার জন্য ব্যারেট্টা অ্যালবাম চেষ্টা করে, রাখে, এবং সামাজিক তার পজিশনটাকে ধরে রাখার জন্য নানান প্রক্রিয়া সে অবলম্বন করে এবং সফলও হয়। কিন্তু ইন্টারনালি তার যত খারাপ ক্যারেক্টার সবগুলো প্রয়োগ করে। কিছু লোক আমাদের সমাজে এরকম দেখবেন, তারা সমাজের খুব ভালো ভালো জায়গায়, আমাদের সমাজের বিভিন্ন জায়গায় তারা বসে আছে, কিন্তু তাদের নেচার, তাদের ক্যারেক্টারলেস হতে পারে, তাদের দেখা যাবে যে আচার আচরণের দিক থেকে তারা ভালো মানুষ হতে পারে না,
লেনদেনের ক্ষেত্রে তারা সব খারাপ গুণগুলো আছে, তারপরে সমাজের লোকরা তাদেরকে সম্মান করে। আর ওরা ওই সম্মানটা পাওয়ার জন্য বাহ্যিক একটা এমন আচরণ করে, অন্যরা তাকে সম্মান দিতে বাধ্য থাকে। বাট ইন্টারনালি যখন যায়, যখন সে এটাকে এখান থেকে সরে যায়, তখন সে যত এর ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টার মিল থাকে না, এই জন্য অ্যাফেক্টেশন আমরা দেখি। আর এরা চেম্বারে এসে, ব্যারেট্টা মেলবোর্ন রোগীরা চেম্বারে এসে যে কাজটা আপনার সবসময় করে, এরা নিজে থেকে খুব বড় বড় লোকদের সাথে, লোক সাধারণ, হয়তো ট্যাক্সি ড্রাইভার, হয়তো দেখলো সিএনজি ড্রাইভার, হয়তো দেখলো খুব সাধারণ, কিন্তু বলবে যে আমি অমুকের সাথে আমার আত্মীয়, অমুক আমার আত্মীয়, অমুক। আপনি আপনার শুনে একটু আশ্চর্য হবে, আর এই ব্যাপার, তোমার আত্মীয় এত দামি লোক, এত ভিআইপি, তা তোমার রিক্সা চালানোর দরকারটা কি, তাই না? এরকম কিছু জায়গা সে আসলে বুঝে না যে এই কথাটা এখানে বলে কোনো লাভ নেই এবং আমার ওয়েটটা আরও লস হবে। ব্যারেট্টা মেলবোর্ন সমাজে এরকম একটা জায়গা তৈরি করে, ছোট ছোট সম্পর্ককে সে টেনে নিয়ে এসে অন্যদের কাছে এটা প্রকাশ করে নিজের অবস্থানকে বাড়াতে চেষ্টা করে। এটা হলো ব্যারেট্টা মেলবোর্ন সবচেয়ে বড়। অর্থাৎ একজন ডাটি মানুষের যা নেচার দরকার সবটাই তার মধ্যে থাকে। যেমন কিছু শাশুড়ি দেখবেন বউদের ক্ষেত্রে খুব মায়া মমতা দেখায়, যদি বা এমনি বউর সাথে সবসময় খারাপ সম্পর্ক, বউকে খুব গালাগালি করে। যখন বাড়িতে কোনো একজন মেহমান আসবে, আত্মীয় আসলো, রিলেটিভ আসলো, তার সামনে বৌমা বৌমা করে অস্থির, মানে এমন একটা দেখায় যে আমি দেখেন আমার বউয়ের প্রতি, ছেলের বউয়ের প্রতি আমার কত টান এবং তাকে আমি কত ভালোবাসি। এবং এমন আচরণ অনেক সময় দেখাবে যে সব ছেলের বউকে সে দিয়ে দিতে চায়, তার ঘরের সংসারের দায়ী দায়িত্ব, কিন্তু প্র্যাকটিক্যালি সে কিছুই দিতে চায় না বা দেয়ও না। এরকম আচরণ সব ক্ষেত্রে দেখবেন। ছোটো বাচ্চা হলে দেখবেন যে আপনি ডাক্তার, আপনি হয়তো দেখা গেলো তার বা আপনি একজন সিনিয়র মানুষ তার বাড়িতে গেলেন, তাহলে বাচ্চা আপনাকে দেখে কোনো একটা সম্মানও প্রদর্শন করলো না। হ্যাঁ, অনেক বাচ্চারা তো একটা বাবা মা ম্যানারিজম শেখায় যে বড় আসলে, সিনিয়র কেউ আসলে, তোমার বাবার বন্ধু আসলে তাকে সালাম দিবে, আঙ্কেল বসেন, আপনি ডাকলে আসবে। সে এমন একটা মুড মাঠ, এমন একটা পোসপাস নিয়ে থাকে যে আপনাকে ড্যাম কেয়ার। এইগুলো সবই ব্যারেট্টা মেলবোর্নের খারাপ অভ্যাস। এবং এরা তখন এমন সব আচার আচরণ করা শুরু করবে, দেখবে যে পরিবারের লোকরা তখন আসলে ডিস্টার্বিং এবং বিরক্তি হবে, কিন্তু সে সেটা করবে। এদের মধ্যে আরও খারাপ অনেক গুণ থাকে, যেটা হলো পা তুলে বসে আছে যাওয়ানোর টেবিলের উপরে, কোনো কেয়ার নেই। কে সিনিয়র, কে জুনিয়র, কে মুরব্বী, কে তার তাকে কাকে সম্মান করা দরকার, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এগুলো ব্যারেট্টা মেলবোর্ন। ক্যাপসিকামের মধ্যে সবচেয়ে বড় কথা হলো ক্যাপসিকামের এতটা সে আপনার ডিসরেসপেক্টফুল পারসন না, তবে তার রাগ যে ব্যক্তিগত পর্যায়ে থাকে, সেও কাউকে খুব একটা পাত্তা দেয় না, এবং তবে এতটা ডাটি নেচার তার মধ্যে নাই। তার প্রবলেম হলো সে হোমে থাকতে খুব পছন্দ করে। হোম বলতে কি বোঝায়? হোম হলো তার যে পরিবেশে সে কমফোর্ট ফিল করে, এখানে থাকলে সে বেটার ফিল করে। এখান থেকে যখনই তাকে সরিয়ে দেওয়া হয় তখনই তার মধ্যে সমস্যা দেখা দেয়। হয়তো দেখা গেলো তার ছেলে, যখন বয়স্ক লোক হলে দেখলো ছেলের বাড়িতে গেলো ঢাকায়, তার ঘুম হবে না, সেখানে গেলে দেখলো সে অসুস্থ হয়ে গেলো। ছেলে মানুষ যখন আপনার কীগুলো ইয়েতে পড়তে গেলো, শহরে পড়তে গেলো, হোস্টেলে থাকলো, হলে থাকলো, দেখা গেলো তার ডায়রিয়া হয়ে গেলো, অসুস্থ হয়ে গেলো, জন্ডিস হয়ে গেলো। বিদেশে চাকরি করতে গিয়ে এরকম হোম সিকনেস মানে হলো কমফোর্টেবল জোন, যেই জোনের মধ্যে একজন মানুষ নিজেকে খুব খুব আরামদায়ক এবং খুব নিজেকে খুব স্মুথ ফিল করে, সেখান থেকে যখন তাকে সরিয়ে নেওয়া হবে তখন তার সমস্যা হবে। এটা হলো ব্যারেট্টা মেলবোর্ন এবং আপনার ক্যাপসিকামের মধ্যে ডিটি। তো এখন আমরা মোটামুটি এতটুকু আলোচনা করলাম। এখন ইন্টারেস্টিং কয়েকটা কেস নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা আজকে লাইভ করব, অনেককে ঘোষণা দেওয়ার পর অনেকে আসে নাই, তো এই জন্য ভাবলাম যে হয়তো অনেকে লাইভ খুব একটা পছন্দ করে না বা তাদের উপকার লাগে না। আসলে ব্যাপারটা হলো যে আপনার কতটুকু প্রয়োজন তার উপরে আমার অ্যাওয়ারনেস। কারণ আমি পাওয়া আপনার জন্য এত পরিশ্রম কেনই বা করব, আমার বা কী বা ঠেকা করছি, তাই না? তো আপনাদের কতটুকু প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে আমি লাইভ, আমার একবারে হয়তো প্রথম দিকে খুব আগ্রহ নিয়ে করেছিলাম, কিন্তু এখন অতটা আগ্রহ কমে যাচ্ছে, কেননা লোকজন খুব একটা মনে হয় না ইন্টারেস্ট ফিল করে। তাদের আগের ওই মানদাত্তা আমলের জিনিস নিয়ে থাকতেই পছন্দ করে, কারণ আমরা পুরনো জিনিসের অনেক বেশি মূল্য থাকে আমাদের সমাজে, এবং আমরা এই রিজিট এবং কনফর্মিজমে ভুগি, তো যে পুরন থেকে আমরা নিজেকে চেঞ্জ করতে পারি না। চেঞ্জ হওয়ার জন্য কেলিগ্রাফের সময় আমি আলোচনা করেছিলাম আপনাদেরকে। তো আমরা মানে এত ভালো করে
এত মানে স্পেশালি আপনাদেরকে রুব্রিক বোঝানোর চেষ্টা করি বা কেস বোঝানোর, তারপর আপনাদের আগ্রহ খুব কম, আপনারা দেখেন কম, পড়েন কম, শুনেন কম। আমার তো আর এমন কোনো ইচ্ছাও নাই, আগ্রহ নাই যে আপনাদেরকে একবারে এই আপনাদেরকে পড়াতেই হবে। তা আমার মনে হয় যে আপনাদের কেন আগ্রহ কম এত বুঝলাম না। আপনারা কি ওই দেখেন হোমিওপ্যাথি দিয়ে কিছু, হোমিওপ্যাথির চিকিৎসক হওয়ার জন্য এটা আপনি আমাকে পছন্দ করেন আর না করেন এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনি যত সময় পর্যন্ত একজন ফিজিশিয়ান হিসাবে পেশেন্টের কল্যাণ করতে চান তত সময় পর্যন্ত আপনাকে অনেক স্টাডি করতে হবে, অনেক। এই যে আমি যা আপনাকে বলতেছি এত সহজে এগুলো হয়নি, এর প্রতিটা জিনিস একদম নতুনত্ব একটা বিষয় এবং মূল ধারার থেকে ভিন্ন, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করলে আপনি হাজার হাজার গুণে বেশি রেজাল্ট পাবেন। তবে সেটাকে অ্যাচিভ করার জন্য প্রচণ্ডভাবে অ্যাগারনেস এবং রাত দিন এক করে ফেলতে হবে। আপনি মনে করেন যে কয় ঘন্টা পড়লেন এটা হিসাব করে আর কয় ঘন্টা সময় ব্যয় করলেন এটা হিসাব করলে কিন্তু রেজাল্ট কিছুই আসবে না, রেজাল্ট আসবে জিরো। এই জন্য গতানুগতিক ধারাটা খুবই সহজ, 3 কথায় মেডিসিন হয়ে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়। আমরাও রেজাল্ট পাচ্ছি না তাই না, ব্যক্তি মানুষের পরিবর্তন কিন্তু তেমন কিছু হচ্ছে না। এই জন্য এটা করতে গেলে পরিশ্রম করতে হবে, পড়তে হবে, ম্যাথামেটিক্স পড়তে হবে, রেপার্টরি পড়তে হবে, রিডিকশনে দেখতে হবে, নিজের নোট করতে হবে, ভাবতে হবে, পেশেন্টের ফিল্ডে কাজে লাগাতে হবে। ঠিক আছে, যতটুকু আপনারা নিতে পারেন নেবেন, আমিও চেষ্টা করতেছি মাঝে মাঝে কিছু দেওয়ার জন্য। ভালো লাগলে নেবেন, নাহলে ছেড়ে দেবেন, কোনো জোর জুলুম নাই। পুরোটাই হলো চ্যারিটেবল, আমিও চ্যারিটেবল দিচ্ছি, আপনিও চ্যারিটেবল হিসেবে নিচ্ছেন, প্রয়োজনে রাখবেন, না হলে ছেড়ে দেবেন। তো যাই হোক 2-3টা কেস বলে শেষ করে দেবো, আজকে আর বেশি সময় থাকার ইচ্ছা নেই, মোটামুটি আলোচনা আমরা করে ফেলছি। প্রথম কথা হলো যে একটা অবজারভেশনে আমরা কিভাবে একটা কেস বুঝবো। আমাদের এই যে সিস্টেমের উপর যারা কাজ করতেছে এবং করে যাচ্ছে বা আমরা করতেছি, এটা কিন্তু আসলে অনেক অনেক পরিশ্রমের একটা কাজ এবং অনেক সূক্ষ্ম ইনটিউশনের দরকার। যেমন একটা কেস আপনার কাছে আসলো, ইনফার্টিলিটি কেস, তো বাচ্চা কনসেপ্ট করছে না, মহিলা দেখতে সুন্দরী, পাশে তার হাজব্যান্ড বলে আছে দেখতে শুনতে তিনি ভালো না, স্বাস্থ্য মোটা সোটা, এবং মহিলার সাথে ওই মেয়ের সাথে হাজব্যান্ডের যেই গায়ের রং, চেহারার যে সাধারণত আমরা দেখি যে সুন্দরী মেয়েদের বিয়ে হয় ওরকম তার হাজব্যান্ডও দেখতে শুনতে এরকম স্মার্ট হয়। স্মার্ট বলতে এখানে আচরণের স্মার্ট না, মানে বডি, চেহারা, ফেস কাটিং, গায়ের রং সবটাই আমাদের ম্যাচিং করে সাধারণত বিয়ে শাদী দেয়। আজকাল মেয়েরা তো সাধারণত পরিবার চাইলেও নিজের একটা চয়েস তাদের থেকেই যায়। তো এই মহিলার ক্ষেত্রে যে ইনফার্টিলিটি যে কেসটা আসছে, এই মহিলা দেখতে শুনতে খুবই সুন্দর, একদম খারাপ না দেখতে, বাট তার হাজব্যান্ডের চেহারা, তার বডি কনস্ট্রাকশন কোনোটাই দেখতে ভালো না, ম্যাচিং কোনোভাবে হচ্ছে না স্বাভাবিকভাবে। এখন এই যে ইনফার্টিলিটির সাথে এটার কী সম্পর্ক দেখেন, স্বাভাবিকভাবে আমরা কী জিজ্ঞেস করতাম, আপনার পিরিয়ড টাইম মতো হয় কি না, 3 বছর 4 বছর যাবৎ চেষ্টা করতেছেন কেন বাচ্চা কনসেপ্ট করছে না, রিপোর্ট কী করেছেন, পিসিওডি আছে কি না, ইত্যাদি ইত্যাদি, গরম ঠান্ডা কোনটা ভালো লাগে, ডান দিক বাম দিক, এগুলো খারাপ কিছু নয়, এগুলো করে জিজ্ঞেস করে আমরা মেডিসিন দিই। এখানে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, এই ফিমেলকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বড় কোনো বোন আছে, বলে দেন হ্যাঁ 100 আছে। তো একজন মহিলার কোনো প্রবলেম নাই, তার বাচ্চা কনসেপ্ট করতেছে না, নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে। একজন মেল এবং ফিমেলের মধ্যে যখন মেন্টাল ম্যাচিং না হয় তখন কিন্তু অটোমেটিক কিন্তু কোনো সমস্যা না থাকলেও কনসেপ্ট হবে না। একটা সার্টেন টাইম পরে গিয়ে সমস্যা আসা শুরু করবে, হয় হাজব্যান্ডের নাইলে ওয়াইফের ক্ষেত্রে কী হবে, পিসিওডি আসা শুরু করবে, ইউটেরাসে ফাইব্রয়েড আসা শুরু করবে, আদার্স প্রবলেম আসা শুরু, থাইরয়েডের প্রবলেম, যেটা মার্কেবল ইনফার্টিলিটির জন্য অবস্ট্রাকশন হিসেবে কাজ করবে। এই পিসে আপনাকে যদি ভিতরে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে তার এখানে তাকে জিজ্ঞেস করলো যে আপনার বড় বোন আছে কিনা, বলে যে হ্যাঁ বড় বোন আছে। তা বললো যে আপনার বড় বোনের, তার বড় বোন দেখতে কেমন সেটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, কেন
তাদের ফ্যামিলিতে বোঝায় এই বোন সুন্দর, ওই বোন হয়তো এর থেকে কম সুন্দর হবে বা অথবা বেশি সুন্দর হবে, একটু কি হবে। তো জিজ্ঞেস করলো যে আপনার বড় বোনের হাজব্যান্ড তো দেখতে কেমন, নিশ্চয়ই হ্যান্ডসাম এবং স্মার্ট। বলে যে হ্যাঁ, আমার বড় বোনের হাজব্যান্ড দেখতে ভালো, ভালো জব করে, স্মার্ট। তাহলে আপনার আর কোনো কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই, মেডিসিন এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। বলতে পারবেন কি মেডিসিন? কমেন্টসে কেউ লিখতে পারবেন মেডিসিনটা কি? খুব ইন্টারেস্টিং বিষয়, একটা লম্বা। আপনি যদি, আমি গত কয়েকটা ক্লাস আগেও আপনাদেরকে বলছি, প্রথম ধাপে যদি আপনি কিছু না করতে পারেন, পরে যতই চেষ্টা করেন কেস আপনার হাত ছাড়া হয়ে যাবে। খুব কম কেস আছে দাঁড়াবে। ওই ফার্স্ট পার্টকে ঠিক রেখে পরের পার্টটাকে কম্বাইন করতে হবে। হয়তো অনেকে বললো যে আপনি উদ্ধতপূর্ণ কথা বলতেছেন, আপনার কি সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে যাচ্ছেন। আসলে চেঞ্জ করতেও চাচ্ছি না, সব সিস্টেমের পক্ষে আমি। জাস্ট আমি আপনাদেরকে অবজারভেশন পার্ট নিয়ে আলোচনা করতেছি। পুরো হোমিওপ্যাথি যা আছে তাই থাকবে এবং এটাই আরও যুগ যুগ থেকে চলবে। এর সাথে যদি নতুনত্বের কিছু তো সোয়াদ থাকবে, যুগের সাথে সময়ের সাথে। পৃথিবীতে আমরা আসার পরে যে অবস্থা ছিল এখনকার অবস্থা এক ছিল নাই। আগামী 10 বছর পর অবস্থার আরও পরিবর্তন হয়, মানব চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে, মানুষ জীবনযাপন অনেক অনেক ইজি হয়ে যাবে। আপনি চিন্তা করেন এখনকার সময় মানুষ যেভাবে ভাবে, মানুষের জীবনযাত্রা যেই রকম হয়েছে, সেটা কি আগামী গত 10 বছর আগে এরকম ছিল? 2 বছর আগের কথাই ভাবেন না, ছিল। মেডিসিনটা কী হবে আমার ধারণা যে আপনারা কেউই বলতে পারবেন না। মেডিসিনটা হলো নেট্টামিউর। খুব ইন্টারেস্টিং ব্যাপার। সে ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে। নেট্টামিউর সবসময় ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে। কেন ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে? সে যখন কম্পেয়ার করে তার হাজব্যান্ডের সাথে তার বোনের হাজব্যান্ডকে, তখন সে মেন্টালি এক ধরনের কী কয়, এক ধরনের আপসেটের মধ্যে চলে যায়, ডিসঅ্যাপয়েন্টমেন্টে চলে যায়, গ্রিফে চলে যায়। যে গ্রিফটা হয়তো বাহ্যিকভাবে প্রকাশ হয় না, যে গ্রিফটা বাহ্যিকভাবে কোনোভাবে প্রকাশ হয় না, কিন্তু ইমোশনাল লেভেলে মারাত্মক ধরনের গ্রিফ তৈরি হয়। এবং ওই গ্রিফ তার যে ইমোশনাল লাইফ, তার হাজব্যান্ডের সাথে ইমোশনাল লাইফে বিরাট একটা অবস্ট্রাকশন তৈরি করে। সব ঠিক আছে, ফিজিক্যাল লেভেলে তাদের মানে রিলেশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বাট ওই ইমোশনাল তাকে বলে দিচ্ছে দিস পারসন ইজ নট পারফেক্ট টু ইউ, এবং সে তাকে মনের দিক থেকে, দিল থেকে গ্রহণ করতে পারে না, ডিসহার্টেড হয়েছে তাকে দিয়ে, এই জন্য তার ইনফার্টিলিটি তৈরি হয়েছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বি কেয়ারফুল। আমি যে আলোচনাটা করলাম এটাকে আপনাকে বারবার শুনতে হবে, শোনার পরে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। এত সহজে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে না, অনেকবার শোনার পরে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে যে নেট্টামিউরের মতো একটা মেডিসিন কীভাবে এখানে প্রয়োগ করা হলো। সামান্য 2 কথার উপরে একটা লোককে দেখে আপনি যদি পুরো পিকচার, এবং এই জন্য আমি বলি একজন হোমিওপ্যাথি ডাক্তার শুধুমাত্র ম্যাথমেটিক আর রেপার্টরি পড়লে যথেষ্ট না, জেনারেল সাইকোলজি, তারপর সব বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে। কেন হোমিওপ্যাথি একটা কম্বাইন্ড সায়েন্স, হোমিওপ্যাথি একটা কম্বাইন্ড সায়েন্স। এখানে আপনি জীবনের বিভিন্ন অংশ থেকে এটি এসেছে, এবং প্রুভাররা বিভিন্ন সময় বিভিন্ন জীবনের বিভিন্ন জায়গায় তারা প্রুভ করেছে। তাদের জীবন প্রকৃতি জানার জন্য ওই সিচুয়েশনগুলো জানা দরকার। তো ভ্রমণ কাহিনীও পড়তে হবে আপনার। যেমন আর্সেনিক যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ভ্রমণ কাহিনী পড়তে হবে, নাহলে কিন্তু আর্সেনিককে ভালোভাবে শেখা যাবে না। কেননা আপনি ডাক্তার ক্লার্কের এন্টিমক্রুডে ডাক্তার ক্লার্ক বলেছে যে আর্সেনিক লাইক এ হর্স। তো হর্স কীভাবে আর্সেনিক হলো এটা বোঝার জন্য অবশ্যই পুরনো দিনের সেই জীবনী পড়তে হবে আপনাদেরকে, হিস্ট্রি পড়তে হবে। মোগল সাম্রাজ্য, অন্যান্য রাজা যারা এসেছেন, সম্রাট এসেছেন, হ্যাঁ, তাদের জীবনী পড়তে হবে। তাদের ক্ষেত্রে একটা হর্স কী ভূমিকা রেখেছে এই সভ্যতার পরিবর্তনের ক্ষেত্রে, সেটা আপনি ক্লার্ক সাহেব এক কথা বলেই ছেড়ে দিয়ে গেছেন, কিন্তু আমি যদি ওই এক কথার উপরে
না বোঝার চেষ্টা করি ওই এক ওয়ার্ড, সেজন্য এটাকে বুঝতে হলে সারা দুনিয়ার বই পুস্তক আমরা কাটতে হবে। তো এটাই বলছি যে এখানে ন্যাট্টামিউর কীভাবে হলো এটা বোঝা কিন্তু খুব টাফ। পরের একটা কেসে আসি, ছেড়ে দিলাম এটাকে, সময় সংক্ষিপ্ত করতে চাই। এক মহিলা এসেছে তার ইউটিআই প্রবলেম নিয়ে, সব আজকে 3টে কেস আপনাদেরকে বলবো অবজারভেশন। এখন যে দুটো আর বাকি দুটো কেস বলবো সব অবজারভেশন। ইউটিআই তো বুঝেন, ইউটেরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিন ইনফেকশন যেটাকে আমরা বলি। মহিলা এসেছে, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারতেছে না, 15 দিন যাবত এই সমস্যা চলছে। বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়েছে, যেটা খায়, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না। এছাড়া অনেক সমস্যা, মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে, উঠতে পারে না, সকালে ঘুম থেকে অসুবিধা। ইয়াং, বেশি বয়স নয়, মিডিল এজ, 30 বা 32 এর কাছাকাছি এজ। এই সমস্যা ওই সমস্যা, মানে সমস্যার শেষ নেই। মেইন প্রবলেম হলো ইউটিআই, আর আদার্স প্রবলেমগুলো হলো এই দুর্বলতা, উইকনেস, ঘুম ভালো হয় না, রাতে শরীর সকালে ঘুম থেকে উঠলে পেইন করে, এইটা করে ওইটা করে, এক গাদা ছোটো ছোটো কমপ্লেন। ওটা লিখতে গেলে দেখা যাবে যে 10টা কমপ্লেন হয়ে যাবে। ওষুধ নির্বাচন করতে হবে। শেষ কথা না, কিন্তু শেষ না, আরও আছে। মহিলাকে দেখে কি মনে হলো, খুব ফিটফাট, সুন্দর কাপড় পরে এসেছে, এবং নতুন শাড়ি, মেকআপ, দেখে শুনতে একদম মানে আপ টু ডেট, এবং খুব খুব মানে কি একটা গর্জিয়াস চেহারা এবং সৌন্দর্য প্রকাশ পাচ্ছে তার আচরণের মাধ্যমে। তার পোশাক সুন্দর, মানে মেকআপ দিয়েছে এবং ভালো কাপড় পরে এসেছে এবং জেন্টেল। আপনার অ্যাট এ গ্যালেন্স আপনি দেখে মনে হবে যেন তার প্রতি আকর্ষিত হবে না। এত কষ্ট, এত ব্যথা, এত কষ্ট, অনেক পেশেন্ট এরকম, অনেক পেশেন্ট পাবেন, শুধু ইউটিআইয়ের ক্ষেত্রে না। কেস অনেক কষ্ট নিয়ে আপনার কাছে এসেছে, কিন্তু তার আপনার যদি থার্ড আই থাকে, দৃষ্টিবোধ যদি আপনার আদার্স যদি দৃষ্টি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাটা কোথায়। সমস্যা নিয়ে এসেছে ইউটিআই, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আদার কত সমস্যা। অথচ পোশাক আশাক, চাল চলন, সব জায়গার মধ্যে একটা মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে। এত আপনি মনে করেন একটা জ্বরের রুগী, একটা কাশির রুগী, একটা ইউটিআই রুগী, সে প্রচণ্ড পেইনে কষ্ট পাচ্ছে, সে তার কখনো ডাক্তারের কাছে যখন আসবে তখন তার ড্রেস আপ নিয়ে তার কোনো খেয়াল থাকবে? আপনি এটা ভাবতে পারেন? আপনি হয়তো এটাকে সাধারণভাবে আমরা নিই, আসলে সাধারণভাবে না। আমি গতকালকেও বলেছি যে প্রত্যেকটা মানুষ তার আচরণের, তার যে আচরণ, সে আচরণের কাউন্টারে বিহেভিয়ার করে। সে ব্যক্তির যেই নেচার, এই নেচারের পক্ষে সেই বিভিন্ন ধরনের বিহেভিয়ার করে, এটা খেয়াল রাখতে হবে। এমন একজন ব্যক্তি, সে অসুস্থ, সিভিয়ার কাশি হচ্ছে, এটা আমি ইউটিআইয়ের কথা বলে একটা এক্সাম্পল দিচ্ছি। আদার্স আপনি দেখলেন যে আরে খুব একদম ক্রিজ করা কাপড়, শার্ট প্যান্ট পরে এসেছে, চুল একদম পরিপাটি সাজানো, মুখের ময়লা হলে মুখের মধ্যে কিছু এক্সট্রা অনেক ধরনের আপনার আছে না, যেটা দিলে খুব ঝিকঝিক করে মুখ, তেল জাতীয়, অয়েলি জাতীয় জিনিস, এগুলো সাধারণত লাগিয়ে এসে পাউডার দিয়ে এসেছে, একটা স্মেল লাগিয়ে এসেছে, যেটা খুব ভালো লাগতেছে, আপনাকে একটা আকর্ষিত করতেছে, অ্যাট্রাকশন করতেছে। তাহলে আপনি কি বুঝলেন? এরকম কন্ডিশনে এরকম হওয়ার কথা না। এটাই হলো হোমিওপ্যাথি, আসলে হোমিওপ্যাথি ইন্ডিভিজুয়ালকে চিনতে, আমাদের মানুষ চেনার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হোমিওপ্যাথির চেয়ে আর ভালো কোনো সাবজেক্ট নেই ব্যক্তিকে চেনার জন্য। আমরা বলি না, বহু ধরনের আজকাল হোমিওপ্যাথির বাইরে বিভিন্ন ধরনের বই বেরিয়েছে, মোটিভেশন। আপনি ইউটিউবে খুঁজলে হাজার হাজার লাখ এক একটা মোটিভেশনের উপরে, লেকচারের উপরে হাজার হাজার মানুষ আপনার মনে করেন যে আপনার সাবস্ক্রাইবার হয়, লাইক করে, সেখানে ওই পার্সন শুধু এই ইউটিউবের বিজনেস দিয়ে চলতেছে মানুষকে চেনার জন্য। অথচ হোমিওপ্যাথি এমন একটা সায়েন্স যেটা এত সুন্দরভাবে মানুষকে চেনা যায়। শুধু মানুষ চেনা যায় না, মানুষ ওই ব্যক্তির জন্য এমন একটা রেমেডি সিলেক্ট করে দেয়, ওই ব্যক্তি মানুষটার মধ্যে পরিবর্তন চলে আসে। ওরা কিন্তু
মোটিভেশন করা পর্যন্তই থেমে আছে। এখন আপনি মোটিভেশন নিজেকে করতে থাকবেন, তারপরে যদি কোনো রকমে কোনো পরিবর্তন আসে। আর এখানে একজন ফিজিশিয়ান ওই মানুষটাকে অবজার্ভ করে তাকে চিনবে, চিনার পর তার জন্য একটা রাইট সিমিলাম দিবে, ওই মানুষটার ইমব্যালেন্স কন্ডিশনটা চেঞ্জ চলে আসবে, ভাইটাল পোস্ট ব্যালেন্স লেভেলে চলে আসবে। তার যে এই যে অবস্থা হলো সেগুলো কার্নিং এবং পেইনিং, অর্থাৎ পেইনিং সিক যদি আপনি দেখেন, যেটা যা দেখায় সেটা সে না। এবং চতুরতা, কিছু মহিলাদের ক্ষেত্রে আমরা আপনি অনেক রুগী পাবেন, বিশেষ করে গ্রামে অঞ্চলে। কেন শহরে তো মানুষ এখন নিউক্লিয়াস ফ্যামিলি, খুব সিঙ্গেল ফ্যামিলি, এটাই অনেক হয়ে যায়, বাসা বাড়ি ভাড়া নিবে 2-3 জনের বেশি থাকার সুযোগ নেই। তো আমি এখনো কিছুটা সুযোগ আছে যেখানে ফ্যামিলি এখনো জয়েন্টলি থাকার চেষ্টা করে তারা। কিন্তু এই যে যারা এই কার্নিং এবং পেইনিংয়ের পেশেন্ট, কানিং এবং ডিসিটফুল পেইনিং টাইপের পেশেন্ট, তারা কিন্তু ওই জয়েন্ট থেকে ভাঙার জন্য নানান ধরনের প্রক্রিয়া অবলম্বন করে। এটাকে বলি আমরা ট্যারেন্টুলা। আপনি 90% কেস পাবেন জিনে ধরা, ভূতে ধরা এবং আপনার অশরীর আত্মার প্রকাশ বডিতে ঘটে। এটা অধিকাংশ ট্যারেন্টুলা। এরা আসলে আপনি কোনো না কোনোভাবে সে তার আশপাশের লোকদেরকে তার কবজায় রাখার জন্য এই কাজটা করতেছে। এবং মহিলাদের ক্ষেত্রে এত অসুস্থতা নিয়ে আপনার কাছে আসবে, দেখবে যে জয়েন্ট ফ্যামিলিতে কাজ পৃথক হওয়ার জন্য, কাজ বন্ধ করার জন্য। আপনি যদি কোনো পেইন কিলার খেয়ে যদি কারো পেইন ভালো না হয়, 2 ঘন্টা তো কমপক্ষে পেইন কমবে, সেটাও কমে না, তাহলে বুঝতে হবে সে পেইন কিলার খায় না, অর্থাৎ তার পেইন নাই, শুধু অভিনয় করে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা অবজারভেশন করে, তার ডিজিজ কন্ডিশনের সাথে তার আচরণের কোনো মিল নেই, তার পোশাকে তার এটা এতটা, আপনি যেখানে মনে করেন আপনি একটা সাধারণ মাথা ব্যথা ঘুরতেছে, তখন দেখবেন যে আপনার নিজের প্রতি খাইতে ইচ্ছা করবে না, ঘুমাইতে ইচ্ছা করবে না, আপনি পোশাক ভালো করে পড়তে কোনো রকম হইলে মানুষ। কিন্তু বডি যদি ঠিক না থাকে, অ্যাকুট কন্ডিশন যখন মানুষের বডিতে আসে, তখন তার আদার্স জায়গাগুলোতে তার অ্যাটেনশন কমে যায়। অ্যাজ এ লেম্যান হিসাবে ভাবেন না, ছেড়ে দেন আপনি আপাতত হোমিওপ্যাথি, তারপরে হোমিওপ্যাথির জ্ঞান কাজে লাগান। তাহলে আমরা এখান থেকে এই পেশেন্টকে ট্যারেন্টুলা করলাম। শেষ পেশেন্ট যেটা আজকের আলোচনা, একটা পার্কিনসনের ডিজিজের রোগী, সাধারণত 65-এর কাছাকাছি মহিলার বয়স। তো তার ফার্স্ট হিস্টোরি জানতে পারা যায় যে এই মহিলা একজন টিচার ছিলেন, খুব স্ট্রিক্ট টাইপের মহিলা ছিলেন। যেমন টিচার, সাধারণত যেসব ফ্যামিলিতে টিচার থাকে, মা এবং বাবা, তারা খুব স্ট্রিক্ট হয়, ছেলে মেয়েদের উপর তারা খুব কন্ট্রোলে রাখে এবং ম্যানারিজম শেখায় তারা। ইনিও তাই, তার কাছ থেকে, তার অ্যাটেন্ডেন্সের কাছ থেকে জানা যায়। এবং মহিলা যে ডাক্তারখানায় এসেছে, সুন্দর শাড়ি ভাঁজ করে পরে এসেছে এবং খুব টিপটপ ফিটফাট, একটা খুব উগ্র ড্রেস না, কিন্তু রুচিশীল একটা পোশাক পরে এসেছে। তারপরে পার্কিনসন ডিজিজ হয়ে গেছে তার। এর পিছিয়ে কারণ কি? তো যেহেতু সে স্কুল টিচার ছিল, স্ট্রিক্ট ছিল, পরিবারকে সে তার ম্যানারিজম শেখানোর জন্য চেষ্টা করছে ছেলে মেয়েদেরকে, পরিবার বলতে তার ছেলে মেয়ে, হাজব্যান্ড। তো তাকে এখানে আমরা যে কোশ্চেনটা তাকে বললাম যে আপনার মেয়ে কি, ছেলে মেয়ে কয়জন? তো বললো যে আমার 2 মেয়ে 1 ছেলে। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন না করলে, আপনি যদি এই জিনিসগুলো টেকনিক না জানেন, তাহলে অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন না করলে উত্তর কোনোদিনও নেগেটিভ জিনিস অনেক সময় পেশেন্টটা বলে না। তো এখানে তাকে ডাইরেক্ট কোশ্চেন করা হয়েছে যে আপনার কোনো মেয়ে তার পছন্দে বিয়ে করেছে? হ্যাঁ। মহিলা একটু চমকে উঠলো, বলে হ্যাঁ করেছে। এটি হলো বড় সমস্যা। নিঃসন্দেহে আপনারা জানেন ওষুধটা কি, কেলিকার। কেলিকার খুব লাইফ তাদের প্রপার কনফার্মিজম ডগমেটিক নেচারের পক্ষে। আমি আপনাদের বলছি অনেক রুব্রিক আপনি কত মনে রাখবেন, 4-5টা রুব্রিক মনে রাখেন, একটা মেডিসিনের কোর ফিলিং দেবেন, তাতে দিয়ে আপনি আপনার ভালো চেম্বার চালাতে পারবেন। আপনি 100% রুগী ভালো করে দেবেন, এটা কি তাহলে বাকি ডাক্তাররা করবে? 60% ভালো করেন না, কম জ্ঞান দিয়ে। এরপরে যদি আপনি আরও হায়ার লেভেলের জ্ঞান অর্জন করতে চান, সেটা পরের ব্যাপার।
এখানে কি দেখলাম আমরা? কেলিকারও আমরা জানি চেঞ্জ অ্যাভারশন টু। এরা কনফর্মিজম মানে প্রথাগত সিস্টেমের বাইরে নিজেও চলতে চায় না, তার পরিবারে চালাইতে চায় না। সবাই উপরে তার একটা স্ট্রিক্ট রিজিড নেচার থাকে। কোনো কারণে এই রিজিড নেচার যখন তার পরিবারের লোকরা না মানে, তারা ভেঙে দেয়, তখনই সে অসুস্থ হয়ে যায়। সে মনে করেছে আমি এতদিন স্কুল টিচার, কত শত শত বাচ্চা আমি তৈরি করেছি, তারা আমার অনুপ্রেরণায় তারা আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এটা ওটা টালটি কত কিছু বলে না, টিচাররা বলে। আর আমার ছেলে, আমার মেয়ে, আমি চিন্তাই করতে পারি না আমার মেয়ে এমন কিছু করে ফেলবে যেটা কল্পনা করা যায় না। কিন্তু আজকাল তো ছেলে মেয়ের উপর কোনো বিশ্বাস নেই। তারা যখন ইউনিভার্সিটিতে চলে যায় তখন দেখা যাবে যে বাবা মা পক্ষে অ্যাজাম করা কোনোভাবেই সম্ভব না তারা কোথায় কার সাথে কী করে। স্কুল কলেজ পর্যন্ত কিছুটা হলো কন্ট্রোলে রাখা যায়। তো যাই হোক, এটা হলো কেলিকার। যে এই যে পার্কিনসন ডিজিজের পিছে নার্ভের সমস্যা, আপনার ব্রেনের একটা বড় ধরনের একটা জায়গার মধ্যে ধাক্কা লাগে। তো এখান থেকে সে কোনো জায়গায় শক পেয়েছে, যেহেতু তার ব্যাকগ্রাউন্ডে সে স্কুল টিচার, একদম স্ট্রিক স্কুল টিচার, শুধু স্কুল টিচার না, স্ট্রিক স্কুল টিচার। তার ম্যানারিজম খুব স্ট্রং ছিল, সবাইকে সেই নিয়মের মধ্যে রাখছে এবং কড়া স্কুল টিচার ছিল। এবং পোশাকের মধ্যে কি একটা প্রপার সব কিছু নিয়ম, একদম ডাক্তারের কাছে যেতে হবে, যে উগ্র পোশাকও পরা যাবে না, আবার যেমন তেমন পোশাক। একদম মানুষের বয়স বেশি হয়ে গেলে কী হয়, মহিলারা তার পোশাক কাপড় চোপড়ের ব্যাপারে খুব একটা মনোযোগ, তখন মনে করে যে এটা না পড়া দরকার পড়ে, এটার যে একটা সৌন্দর্য আছে, ম্যাচিং আছে, এটা কিন্তু তারা তখন ভুলে যায়। কিন্তু এই মহিলা বয়স এত বেশি হওয়ার পরও সেই পোশাক অনেক গর্জিয়াস না হলেও পোশাকটাকে রুচিসম্মত এবং সৃজনশীলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। 2 নম্বর কথা হলো যে এই যে তার জীবনে যে একটা বড় ধাক্কা পার্কিনসন, তার মানে কী হলো, সে তার এমন এক জায়গায় জীবনে ঘটনা ঘটছে যেটাকে সে কোনোভাবে এখন পর্যন্ত মেনে নিতে পারে না, আনএক্সেপ্টেবল। তাহলে তার ছেলে মেয়ের ক্ষেত্রে এখান থেকে সাধারণত মানুষ ডিসঅর্ডার্ড কোথার থেকে হয়, ছেলে মেয়ের থেকে। এই বয়সে ডিসঅর্ডার্ড হওয়ার প্রধান কারণ হলো তার ছেলে এবং মেয়ে। কারণ আরও 30 বছর 35 বছর আগে যদি হতো তাহলে তার ভাই বোন হতে পারতো। কেন ওখান থেকে আস্তে আস্তে বয়স একটা এজে গিয়ে তখন ছেলে মেয়ের উপর ডিপেন্ড হয়ে যায় এবং তাদের আচরণে তারা মর্মাহত হয়। তো দেখা গেছে যে এখানেই যখন তাকে কোশ্চেন করা হলো, তখন আপনি যদি সারাদিনও জিজ্ঞেস করতেন, কোনোদিনও বলতো না যে আমার ছেলে মেয়ে বিয়ে করছে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলে তারও বিয়ে হয়ে গেছে, আর এক ছেলে চাকরি করে, এরকমভাবে বলতো। যখন আপনি ডাইরেক্ট নক করেছেন তখন বলতে বাধ্য, হ্যাঁ ওকে, তখন আপনার কাছে ক্লিয়ার। এই জায়গাগুলো আরও এই জন্যই বলি আরও জানতে হবে। আর প্রত্যেকটা ডিজিজের পিছে কোন ধরনের সাইকোলজি জড়িত, এটা জেনারেল সাইকোলজি থেকে আপনি পাবেন। ইউ ক্যান হিল ইউর বডি, একটা বই আছে বাজারে দেখবেন, লিউজ এল হে ভদ্রমহিলা লিখেছে, উনি মারা গেছে কিছুদিন আগে, আমেরিকার মানুষ। উনি দেখে গেছে, উনি কোনো হোমিওপ্যাথি ডাক্তার নয়, তবে প্রত্যেকটা ডিজিজ কীভাবে কোন ইমোশন থেকে আসে আপনারা ওই নেটে পাবেন, বইটা বাজারেও কিনতে পাবেন, অ্যাভেলেবেল বইটা। ওকে, তাহলে এই যে কনফর্মিজম তার হাতছাড়া হয়ে যায় কেলিকার্ভে, যখন তার পরিবার তার কন্ট্রোল হাতছাড়া হয়ে যায়, কন্ট্রোলে থাকে না, তখনই সে অসুস্থ হয়। এটা শুধু একটা স্ট্রিক্ট মানুষ, একটা রিজিড লোক, যখন দেখা যাবে যে সবাই নিয়মের বাইরে চলে গেছে, এর থেকে ডিসঅর্ডার্ড আর কেউ হতে পারে না এবং তার প্যাথোলজি আসবেই। এবং স্কুল টিচারদের প্যাথোলজি আসার পিছনে কারণ হলো তারা যেই প্রক্রিয়ায় তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে চায়। এবং কিছু মানুষ দেখবেন যারা খুব স্ট্রিক্টলি ছেলে মেয়ের উপরে একটা নিয়ম মেনে চলছে, কিন্তু পরিবেশের কারণে, সামাজিক অবস্থার কারণে, সিচুয়েশনের কারণে, যুগ চেঞ্জের কারণে তারা তো পরিবর্তন হবেই। এটা এই কনফর্মিজম মেনে নিতে পারে না বলে তারা ওটা তাকে ডিসঅর্ডার্ড করে এবং সিক হয়ে যায়। এটা হলো কেলিকার। তাহলে আমরা 3টা কেস আলোচনা করলাম, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিসে কাজে লাগবে। আর আশা করি আরও আলোচনা করব ধীরে ধীরে। একদিনে বেশি আলোচনা করলে আপনারাও হয়তো বোর হয়ে যাবে। আর একটা সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলি, 3টা এর আগে তো বেরেট্টা অ্যালবাম এবং ক্যাপসিকাম নিয়ে ডিডি করেছি আপনাদের সামনে, কীভাবে আলোচনা করেছি।
অনেক কেস পাবেন আপনাদের কাছে আসে। এগুলো বেড অ্যান্ড বাটার মেডিসিন, এবং আমাদের প্রচুর বেড অ্যান্ড বাটার মেডিসিন, প্রচুর রুগী পাবেন। আনকমন মেডিসিনের রুগী কম পাবেন। কমন মেডিসিন, যেমন পেশেন্ট আপনার কাছে আসলো, কারণ আমি এত লম্বা আলোচনা করি, শক্ত শক্ত রুব্রিক, কঠিনভাবে আলোচনা করলে আপনার লাভ কী হলো? আপনি বলবেন যে উনি খুব পণ্ডিত মানুষ, খুব, আপনার কিছুই লাভ হবে না, আপনার টাইমটার কী হবে? আমি যা আলোচনা করব যাতে আপনি কালকে সকালবেলা দুপুরবেলা এখনই চেম্বারে কাজে লাগাতে পারেন, তাহলে সার্থক হবে। এটা হবে বেনিভোলেন্স, হবে চ্যারিটেবল হবে। যাক, অনেক কেস আপনি পাবেন যে এই পেশেন্ট গল্ড স্টোনের পেশেন্ট, তারাই বললো যে আপনি কী ব্যাপার, আপনার তো এত সেন্টিমিটার দেখাচ্ছে, কী ব্যাপার, আপনি হোমিওপ্যাথিক নিতে আসলেন কেন? ইনডাইরেক্ট কোশ্চেন করেন না। পেশেন্ট বলবে ডাক্তার আমি অপারেশনে যাব না, মরে যাবো তো অপারেশনে যাব না, আর কোনো কথা নাই, লাগাম স্টেমোনিয়াম। যে সকল পেশেন্ট, স্টেমোনিয়ামের অনেক অ্যাঙ্গেল আছে, আমি এখানে সেটা আলোচনা করতেছি না, শর্টকাট। আমি এখানে জানি যে খুব কম লোক আছে যারা আমার এই আলোচনা, বেশিরভাগই নতুন এবং পুরনো মিক্স থাকে। পুরনো লোকদের জন্য আমি আলোচনা রাখি, নতুনদের জন্য রাখি। যে যারা হয়তো দেখা গেলো এমন একটা মেজর প্রবলেম, এটার সার্জারি করা দরকার, সার্জারি ছাড়া বিকল্প ব্যবস্থা নেই, তারপর পেশেন্ট হোমিওপ্যাথিতে ট্রাই করতে আসছে, এরকম রিস্ক নেওয়ার লোকের সংখ্যা কিন্তু খুব কম। আপনি বলেও, আপনি যদি বলেন যে ভাই আসেন আমি ফ্রি ট্রিটমেন্ট করবো, তাও আসবে না এমন লোক, কিন্তু স্টেমোনিয়াম চলে আসবে। স্টেমোনিয়াম বলবে না আমি অপারেশন, আমি একবার হোমিওপ্যাথি ট্রাই করে দেখি, বাপরে বাপ অপারেশন আমার ভয়, এটা একবার ট্রাই করে দেখি। তাহলে দুই প্রকৃতির মানুষ আমরা দেখলাম। এক প্রকৃতির মানুষকে আপনি দেখে বিনা পয়সায় বলে যে ভাই 15 দিন ওয়েট করেন, আমি 15 দিন পরে ওই অপারেশন, তুমি বলবো যে না ভাই, এটা হলো হায়স। আর যে পেশেন্টগুলো আপনার কাছে রিক্স, আপনিও একটু বিব্রতবোধ ফিল করবেন যে কী ব্যাপার, এই রুগী তো আমার কাছে আসার কথা না, এটা তো চলে যাওয়ার কথা, তো কেন আসলো? এই জন্যই এসেছে। পুয়ার না, টাকা পয়সা সংগ্রহ করার মতো অবস্থা আছে। পুয়ার হলে সেটা আবার গরিব মানুষ, সেটা আলাদা জিনিস, সেটা আবার ব্রাইনের দিকে চলে যাবে। তারপর আপনার কাছে চিকিৎসা করার জন্য এসেছে, একবার ট্রাই করে দেখি, বা আমি অপারেশন করতে চাই না, এটা আমার ভয়, স্টেমোনিয়াম। সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে আলোচনা করি, আপনাদেরকে সাথে আলোচনা করতে আমার খুব ভালো লাগে, আসলে কাজে লাগানোর দরকার। এটা নিয়ে আমি এর আগেও একবার বলছি, আমাদের অশোক মন্ত্রী স্যারের একটা আলোচনা, খুব সুন্দর আলোচনা, উনিও আমার মতো এরকম আলোচনা করেন, খুব ব্রিলিয়ান্ট, ওনার কাছ থেকে শেখা কীভাবে আপনি মেডিসিনকে চিনবেন সহজে। একটা কেস বলি, ওনার কেস বলি শেষ করে দেব। একটা আর্টিকেরিয়ার কেস, মহিলা আর্টিকেরিয়ার, ইচিং, অ্যালার্জির সমস্যা, বিছানায় শুইলে তার অ্যালার্জি বেড়ে যায়, অনেক বেশি হয়। তাকে জিজ্ঞেস করলে কোনো, সাধারণত স্কিন ইচিং থাকলে এটা রাগ, গোসা, জেদ, কারোর প্রতি রাগ মনের মধ্যে পুষে রাখে, কারণ আমাদের সবচেয়ে বড় অর্গান হলো স্কিন। তো তাকে জিজ্ঞেস করলে কোনো স্ট্রেস আছে কিনা, মনে হয় যে না, কোনো স্ট্রেস নাই। তো আপনি কি করেন? বলে যে আমি স্কুল পড়াই, স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের, আর সংসার করি, এই আমার হাজব্যান্ডের জব করে। অবসরে কি করেন? বলে অবসর নাই আমার, চাকরি করে আসি, ছোটো বাচ্চা ছোটো, এদের স্কুলে যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিতে হয়, এদের জন্য রান্না, তাদেরকে পড়াইতে বসা, আবার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দেওয়া, কোনোভাবে অবসরের কোনো সুযোগ নাই। তো এটা নিয়ে আপনার কী পেরেশানি হবে? পেরেশানি নেওয়ারও কোনো সুযোগ নাই। যখনই কষ্ট বাড়ে সাথে সাথে একটা অ্যান্টি অ্যালার্জেটিক ওষুধ খেয়ে নিই, তারপর কয়েকদিন ভালো থাকে, আবার হয়। তো এইভাবে তো চললে হবে না, এই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে চাই। তো আমি আগে বলছি, এটা আমাদের মন্ত্রী স্যারের কেস, এটা আমার কোনো ক্রেডিট নেই, তবে আমার কাছে খুব ভালো লাগছে যে উনি যেইভাবে পড়িয়েছে, আপনারা খুব সহজেই এই মেডিসিনটাকে এই অ্যাঙ্গেলে আমরা চিনতে পারব। তো বললো যে আপনি কখনো ছুটি কাটান না?
অবসরে কোথাও যান না? বলে যে না, আমার তো কোনো অবসর নেই, যাবো কীভাবে? আমার যখন ছুটি থাকে, বাচ্চাদের তখন টিউশন থাকে, স্কুল থাকে, তখন আমার হাজব্যান্ডের আবার ছুটি থাকে না, তো ম্যাচিং আর হয় না, আর ঘুরাও হয় না। তো তাকে বলা হলো যে এইসব কথাগুলো যখন বলে সে একটা স্মাইল দিয়ে বলে। তো বিয়ের পূর্বের ঘটনা বলেন, তখন কি হতো? তখন তো অনেক ঘুরেছে, অনেক বাবা মা অনেক জায়গায় নিয়ে গেছে এবং অনেক বেড়েছে, কিন্তু বিয়ের পরে ইচ্ছা থাকলেও আর ঘোরা হয় না, কোনো দিকে যাওয়া হয় না, আত্মীয়ের বাড়িতে যাওয়া হয় না, বাবার বাড়িতেও মানে কোনো বিশেষ দুর্ঘটনা ছাড়া যাওয়া হয় না। তো দেখা যাবে যে আমি যদি বাবার বাড়িতে গেলাম, তাহলে ছোটো বাচ্চা, এদের দেখা গেলো যে স্কুল তো এমন সিস্টেম যে একদিন বাদ দেওয়া যাবে না, কেন প্রাইভেট স্কুল, প্রতিদিন স্কুলে যেতে হবে এবং হোমওয়ার্ক করতেই হবে, বাদ দিলেই সমস্যা। 2 দিন বাদ দিলেই তাদেরকে কী করতে হবে, ফোকাস করবে স্কুল থেকে। তাহলে আমি হয়তো ছুটি পেলাম, বাৎসরিক ছুটি, আমার হাজব্যান্ডের ছুটি নেই, হয়তো দেখা গেলো যে আমার শ্বশুরবাড়িতে বা বাড়িতে আমার শাশুড়ি আছে, তারা হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেল, তাদের দেখাশোনা করা, এইসব মিলে দেখা যাবে যে আমার জীবনে কোনো সুযোগ নাই, আমার সাথে আমার পরিবারের ম্যাচিং ইচ্ছা থাকলেও আমি নেই না। এই যে একটা কম্প্রোমাইজিং টেন্ডেন্সি, এটা হলো সিপিয়া। সহজ কথা হলো সিপিয়া হলো একটা কম্প্রোমাইজিং টেন্ডেন্সি। সে তার জরুরত বলে যে আমার এটা প্রয়োজন, ইনডাইরেক্টলি বলে, কিন্তু বলার পরও সেটাকে সে কী করে, সেটাকে সে গ্রহণ করে না। কার জন্য? পরিবারের জন্য। এই জন্য সিপিআইকে বলা হয় সবচেয়ে আমাদের ম্যাথমেটিক্যাল মধ্যে যতগুলো মেডিসিন, সবচেয়ে স্ট্রং ডোমেস্টিক মেডিসিন হলো, হাউস হোল্ড মেডিসিন হলো আপনার সিপিয়া ঘরে বাইরে সমানভাবে কাজ করে। এবং এটা আমার কথা, আমি নিজের কথা এখানে অ্যাড করতেছি। সিপিয়া নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চেষ্টা করে, এই জন্য সে বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে। এই দুই দিকে সামাল দিতে গিয়ে সিপিয়া একসময় নিঃশেষ হয়ে যায় এবং তার প্রয়োজন যেটা আছে সেটাকে সে গ্রহণ করে না। দেখবেন আমি অনেক সময় হয়তো বলবো সিপিআর কেস, এই ধরনের কেস, এখানে সিপিআর যেটা প্রকাশ, সেটা সিচুয়েশনের কাছে সে নিজেকে ইয়েল্ড করে, তবে তার প্রয়োজন যে আছে সে সেটা কথা, কাজে, আচরণে বোঝায় যে আমার মন চায়, কিন্তু করে না। কেন করে না? পরিস্থিতির কারণে। সে তার ডোমেস্টিককে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। এটা হলো সিপিআর মূল কথা। যে অনেক জায়গায় আপনি সিপিআর দেখবেন এরকম। আমি দু একটা এক্সাম্পল এর বাইরে দেব, আমার ব্যক্তিগত এক্সাম্পল। সিপিআর তার প্রয়োজন, দেখবেন যে একটা মানুষের জীবনে কোথার থেকে প্যাথোলজি শুরু হয়, কোথার থেকে সিকনেস, যখন সে তার মনের দিক থেকে চায় কিন্তু সিচুয়েশন তাকে অ্যালাউ করে, এটা তো তার সংসার, এটাকে ছেড়ে দিলে সে যাবে কোথায়? এই জন্য এখানে সে স্যাক্রিফাইস করে, এটাকে মেনে নেয়। এখান থেকে সিপিআর মরবাইড কন্ডিশন শুরু হয়। সিপিআর সিচুয়েশনের কাছে নিজেকে কি করে, ইয়েল্ড করে। বাট তার ইচ্ছা আছে, তার চাহিদা আছে, তার মন চায় যে না, আমি এটা চাই, আমি এটা পাই, আমি এটা গ্রহণ করি। যখন সে এটা গ্রহণ করতে পারে না, কম্প্রোমাইজিং করাই হলো সিপিআর প্রধান বৈশিষ্ট্য। এই কম্প্রোমাইজিং করে তার জীবনটা কাটিয়ে দেয়। এই জন্য একসময় গিয়ে সে কী হয়, ইনডিফারেন্স হয়ে যায়। ড্যান্সিং থেকে লাস্ট ডেস্টিনেশন অনেক মেডিসিনের সাথে আপনি ডিডি করবেন। অনেকেই দেখবেন যে হাউস হোল্ড ওয়ার্ক এবং হোম ওয়ার্কের ব্যাপারে খুব ডেডিকেটেড। এক একজনের লাস্ট ডেস্টিনেশন একরকম হয়। সিপিআর লাস্ট ডেস্টিনেশন ইনডিফারেন্স। যখন দেখে যে আর ভালো লাগে না, সংসার করতে করতে শেষ হয়ে গেছে, তখন সে আস্তে আস্তে নিজেকে প্রত্যাহার করে নেয়, ইনডিফারেন্স করে নেয়। সিপিআর বলবে এবং আচরণের মধ্যে বুঝাবে, স্মাইল দিবে যে দেখেন, আপনি বলেন আপনার ঘুরতে ইচ্ছা করে না, ডাক্তার সাহেব ঘুরতে পারবে, কিন্তু কী করব, সুযোগ নেই। সিপিআর তার চাহিদা, তার প্রয়োজন ওদেরকে বোঝায়, কিন্তু প্রয়োজন সে অনুযায়ী সে পূরণ করে না। কেন করে না? অন্যদের পরিবারের লোকদেরকে সে প্রায়োরিটি দেয়। এটা হলো কম্প্রোমাইজিং সিপিআর। ইগনিশিয়া একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন। ইগনিশিয়া কখনোই তার জরুরত, তার প্রয়োজনের কথা, তার নিডের কথা কোনো দিন বলবে না, না বলে সে ইয়েল্ড করে যাবে। পরিবারে কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা, সব ঠিকঠাক আছে,
সে মনে করে মোরালিটির, স্ট্রং মোরালিটির কারণে সে কখনোই তার পরিবারকে অন্যের কাছে ছোট করতে চায় না, পরিবারকে কখনোই ক্রিটিসাইজ, অন্যের দ্বারা ক্রিটিসাইজ হোক তার পরিবার, এটা সে কোনোভাবেই চায় না। কেন সিপিআর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুব্রিক হলো কন্ট্রাডিক্টরি অ্যাকশন টু কন্ট্রাডিক্টরি। রুব্রিকটা আমি আপনাদেরকে রেপার্টরি দেখে বলছি, খুব মানে একটা প্রয়োজনীয় একটা রুব্রিক। কন্ট্রাডিক্টরি অ্যাকশনে গেল, রুব্রিকটা আপনারা লিখে নিতে পারেন, কন্ট্রাডিক্টরি অ্যাকশন আর কন্ট্রাডিক্টরি টু ইন্টেনশন। অর্থাৎ তার যে ইন্টেনশন থাকে, তার যে ইচ্ছা থাকে, এই ইচ্ছার ভিতরে বাইরে সে অ্যাকশন করে, মন চায় একরকম করে একরকম। এটা হলো সিপিআর। সিপিআর সবসময় কেন এটা করে? কম্প্রোমাইজিং করে। কেন এটা কম্প্রোমাইজিং করে? পরিবারকে সে প্রায়োরিটি দিতে চায়, তার পরিবার তার জন্য সবচেয়ে বেস্ট। এই জন্য কন্ট্রাডিক্টরি অ্যাকশন আর কন্ট্রাডিক্টরি ইন্টেনশন, এটা হলো মূল সিপিআর মূল কথা। যে এই সিপিআর প্রাইমারি লেভেলে যখন ড্যান্সিং করে, ড্যান্সিং শব্দের অর্থ মানে কি? আনকনসিয়াসলি। এখানে ড্যান্সিং মানে নাচানাচি না, এখানে ড্যান্সিং মনে হলো টোটালি ইনভলভমেন্ট হয়ে যাবে কোনো জিনিসের মধ্যে। অর্থাৎ পরিবারের বাইরে সে কিছু চিন্তা করে না, যা কিছু হওয়া দরকার সে ডোমেস্টিক লেভেলে নিয়ে কাজ। এই জন্য কেয়ারফুল অফ ডোমেস্টিকের মধ্যে দেখবেন সিপিআর খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তো সিপিআরকে সাধারণত তার জীবনের যে প্রয়োজনগুলোকে, এগুলো সে কম্প্রোমাইজিং এই জন্যই করে, সে পরিবারকে সবসময় আগে প্রায়োরিটি দেয়। ইগনিশিয়া স্ট্রং মোরালিটির কারণে, স্ট্রং মোরালিটির কারণে সে কখনোই তার প্রয়োজন অন্যদেরকে বলে না। সে মনে করে যে আমার প্রয়োজন অন্যকে কেন বলবো, এই জন্যে বলে না। তার মধ্যে স্ট্রং মোরালিটি আছে। সে নিজেকে মনে করে যে আমি নিজেকে শেষ করে দেব অন্যদের জন্য, এবং অন্যরা তাকে সামান্য অ্যাকনলেজমেন্ট দেখ, এটাই জন্য সে যথেষ্ট। তাহলে সিপিআর এবং আমরা সিপিআর একটা জায়গা আমরা দেখলাম, এখান থেকে সিপিআরকে আমরা প্রয়োগ করতে পারবো অনেক কেসে। যেমন মনে করেন যে একটা ছেলে, একটা উদাহরণ দিয়ে আমার ব্যক্তিগত কেস, ইন্টারমিডিয়েট পাস করার পরে সে আইএলটিএস করেছে, কোথায় যাবে? জার্মানিতে যাবে। জার্মানিতে সাধারণত টিউশন ফি ছাড়াই পড়া যায়। তো যে কোনো কারণে, তার কোনো কাগজের সমস্যার কারণে জার্মানিতে যেতে পারেনি। পরবর্তীতে সেই ইউএসএ ট্রাই করে। তো ইউএসএ ট্রাই করার পর তার হয়ে যায়, ইউএসএ তার ইউনিভার্সিটি তার কাগজপত্র গ্রান্ট করে। কিন্তু যখন সে দেখলো, টোটাল হিসাব নিকাশ করে দেখলো যে যেই পরিমাণ টাকা তার লাগবে পড়তে গিয়ে, সেটা বা যাওয়ার আগে যে টাকাটা তার দরকার, এই টাকাটা তার পরিবারের পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব না। তখন সে ঠিক আছে মেনে নিয়েছে যে ঠিক আছে, এটা আমার পক্ষে সম্ভবই না এই ইউএসএ গিয়ে লেখাপড়া করা। যেহেতু জার্মানিতে হয়নি, ইউএসএ হয়ে গেছে, হওয়ার পরও সেই সব কিছু রেডি হওয়ার পরও সে যায়নি, বা এখানে সে ব্যক্তিগতভাবে মনের দিক থেকে সে মেনে নিয়েছে, এই জন্যই মেনে নিয়েছে। এটা হলো সিপিআর। সিপিআর কম্প্রোমাইজিং করে, মনে চায় কিন্তু সিচুয়েশন, পরিস্থিতি তাকে অ্যালাউ করে না, এই জন্য সেই পরিস্থিতির কাছে নিজেকে সারেন্ডার করে, ইয়েল্ড করে। এই জন্য ইয়েল্ডিং ডিসপোজিশনের মধ্যে সিপিআর। এটা শুধু ডোমেস্টিক লেভেলে না, অল লেভেলে সিপিআর আপনারা দেখবেন। ড্যান্সিংয়ের সাথে যদি আপনি ইয়েল্ডিং, পাশাপাশি যদি কন্ট্রাডিক্টরি অ্যাকশন আর কন্ট্রাডিক্টরি ইন্টেনশন আপনি অ্যাকসেপ্ট করে দেন, তাহলে সুন্দর একটা সিপিআর পাবেন। আমাদের পারিবারিক জীবনে বা ব্যক্তিগত লাইফে, স্টুডেন্টের জীবনে, সব জায়গায় একটা দেখা যাবে যে পরিবারের লোকরা 5 লাখ টাকা দিয়ে ভর্তি করাতে পারেনি প্রাইভেট ইউনিভার্সিটিতে, অথচ সেই ভালো ছাত্রী, ভালো ছাত্র, কিন্তু কোনো কারণে তাকে দেখা যাবে যে আমাদের এখানে যেটা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে হচ্ছে। এটা তার জন্য খুব কষ্টের বিষয়, কিন্তু সে চিন্তা করছে না, ঠিক আছে পরিবারের প্রায়োরিটি আগে, আমার পরিবার প্রত্যেকে টাকা দেবে, জমি বেশি দেবে, তাদের সম্ভব না কোনোভাবে, এটা দিতে গেলে আমার পরিবারের অনেক কষ্ট হবে। এই জন্য পরিবারকে সে প্রায়োরিটি দিয়ে সে এখানেই পড়েছে, এবং নিজের অ্যাম্বিশনকে সে স্যাক্রিফাইস করে, নিজে টিউশনি করে, নিজে পড়ে সে চলেছে, কিন্তু পরিবারের উপর কখনোই সে কখনো প্রেশারাইজ করেনি। এটা হলো সিপিআর। এই জন্য অনেক সময় আমরা মনে করি যে সিপিআর শুধু মহিলাদের ওষুধ, তা না। এটা যে কোনো মেডিসিন, কোনো জেন্ডার বা কোনো বয়স স্পেসিফিক মেডিসিন হতে পারে না। যে কোনো বয়সে, যে কোনো অবস্থানের
মেডিসিন হতে, সেটা ডিপেন্ড করবে একজন একজন পেশেন্ট সে কী কারণে সিক হলো, কোন এনভায়রনমেন্ট থেকে তার মধ্যে সিকনেস আসলো এবং কেন সে মরবাইড কন্ডিশনে আসলো। এটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। লম্বা সময় আপনাদের সাথে কাটালাম। আবার দেখা হবে আগামীকাল অথবা অন্য কোনো দিন। আমরা যে পর্যন্ত যে ক্লাস যে আলোচনাগুলো করলাম, বেশ কিছু মেডিসিনের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরলাম এবং আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং কিভাবে আমরা আমাদের ল্যাবরেটরির মাইন্ড চ্যাপ্টারকে ব্যবহার করে আমরা পেশেন্ট ট্রিটমেন্ট করতে পারি এবং অবজার্ভ করে, শুধুমাত্র অবজারভেশন করে অনেকে অনেকভাবে ট্রিটমেন্ট করে। আমরা সবাইকে স্যালুট করি, সকলকে আমরা প্রায়োরিটি দিই, সকলকে ধন্যবাদ জানাই। বাট কিছু কিছু জায়গা আছে যে আমরা এইভাবে করে আমরা রেজাল্ট পাচ্ছি, আপনারাও চেষ্টা করেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করলেন, না হলে এখানে সমাপ্ত ইতি করে দিলেন। তবে সর্বশেষ কথা হলো, আমাদের এই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে থাকে, এই জন্য অনেক নন মেডিকেল লোকেরা এগুলো প্রয়োগ করার চেষ্টা করেন এই আমাদের রেকর্ডিং শুনে ভিডিও দেখে। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এটা করবেন না। একমাত্র এই আলোচনাটা ফিজিশিয়ানদের জন্য, যারা মেডিকেল ফিজিশিয়ান এবং হোমিওপ্যাথি ডাক্তার তাদের জন্য, তাদের সাথে শেয়ারিং করার জন্য আমরা এই আলোচনা করি। বাইরের কোনো লোক এটাকে ফলো করবেন না। যদি আপনি আপনার কোনো আলোচনা, আমাদের এই ডিসকাশন আলোচনা ভালো লাগে, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো এই সিস্টেম ভালো বুঝে এরকম একজন ফিজিশিয়ানের সাথে ডিসকাস করে আপনি আপনার মেডিসিন নেবেন আপনার প্রয়োজনীয় অসুস্থতার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।